অভ্যুত্থান পর তারা মানে শিক্ষার্থী কী পেয়েছে? আপনি যদি হিসাবের খাতে মিলান শিক্ষার্থী আসলে কিছুই পায়নি। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বিরক্ত হচ্ছে, প্রতিদিন তাদের কিন্তু ক্ষোভের পাল্লা ভারী হচ্ছে, যে কোনো সময় ক্ষোভের কিন্তু একটা বিস্ফোরণ, আবার আমরা বড় কোনো আন্দোলন দেখতে পাই। তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই কিন্তু এনসিপি করেন, আমি আগেও বলেছি। সুতরাং এই কথাটা এভাবে বলা যায় না যে এনসিপি ঠিক করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংবিধানের 80% ভালো কথা, 20% খারাপ। তো 80% কি আমাদের সেই পরিবর্তনটা হয়েছে? এটি করা যাবে না, ইলেকশনটা একটু দেরিতে হোক, রাষ্ট্রের অবস্থা আমরা একটু পরিবর্তন করি, মানে পরিবর্তন মানে চেয়ারটার একটু আরামটা ভোগ করি। এই আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসলে কি ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনার ক্যাম্পাসে? নির্বাচন নিয়ে তরুণরা কি ভাবছে এটার যদি একটু অবজারভেশন বলেন। আর একটা হচ্ছে ডাকসু নির্বাচন বা বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদের নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে আপনার ভাবনা কি? আচ্ছা জি, ধন্যবাদ। আপনি প্রথম যে বলছিলেন আন্দোলন পরবর্তী আসলে কী অবস্থা, শিক্ষার্থীদের মাঝে এখন একটা স্বস্তির বিষয় কাজ করতেছে, যেহেতু তারা হচ্ছে তাদের যে আন্দোলন দীর্ঘদিন ধরে করতেছিল আংশিক একটা বিজয় তারা পেয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটা নিয়ে তাদের ভিতরে একটা স্বস্তি আছে। কিন্তু আপনি যখন নির্বাচনের প্রশ্নে আসেন তখন কিন্তু শিক্ষার্থীদের ভিতরে একটা অস্বস্তি কাজ করে। আমরা জানি যে জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে তরুণ শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন করেছে। কিন্তু আসলে যদি আমরা দেখি যে অভ্যুত্থান পর তারা মানে শিক্ষার্থী কী পেয়েছে? আপনি যদি হিসাবের খাতে মিলান শিক্ষার্থী আসলে কিছুই পায়নি। আজকে প্রায় হচ্ছে 1 বছরের মতো 10 মাসের মতো হয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে, কিন্তু একটা সিঙ্গেল একটা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র সংসদ নির্বাচনের কোনো আয়োজন দেখিনি। বারবার হচ্ছে এটাকে বিভিন্ন ইস্যু করে, বিভিন্ন আলাপ আলোচনা তুলে বারবার নির্বাচনটা পিছিয়ে নেওয়া হচ্ছে। আমি জানি না কার সাথে পিছিয়ে নেওয়া হচ্ছে, আসলে কারা লাভবান হচ্ছে, কিন্তু আসলে ক্ষতি কিন্তু হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। তারা তাদের যে নির্বাচিত প্রতিনিধি তারা কিন্তু নির্বাচিত করতে পারতেছে না। তারা যে আমরা যে বলি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ নেই, কেন নেই? আপনি কার মাধ্যমে নিয়ন্ত্রণ করবেন? এখন যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতেছে, ধরেন ছাত্র দল আছে, ছাত্র শিবির আছে, বৈষম্য ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন আছে, বামধারার ছাত্র সংঘ, তারাও কিন্তু ওই যে বিগত 15 বছরে মাঠে যে ছাত্র রাজনীতি করার যে সুযোগ তারা কিন্তু পায়নি। তাহলে তাদের হাতে একটু ক্যাম্পাসে কোনো নিয়ন্ত্রণ নেই। এখন তাহলে এই নিয়ন্ত্রণ আপনি কীভাবে ফিরাবেন? একমাত্র হচ্ছে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। কিন্তু আমরা দেখতে পারতেছি যে এই ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে একটু ডিলেমে আছে যাতে নির্বাচন একটু দেরিতে হয়, কারণ তারা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করতে পারেনি, শিক্ষার্থীর সাথে তাদের একটা দূরত্ব আছে। এই বিভিন্ন বিষয়ের কারণে কিন্তু আসলে ছাত্র সংসদ নির্বাচন প্রতিদিন আমরা দেখছি যে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তফসিল বা নির্বাচন তারিখ ঘোষণা করতে পারে, কিন্তু এতে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠান দিনে দিনে কিন্তু অস্থির হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি 2 দিন পর পরই একটা ঝামেলা লেগে আছে, এইসব কারণে কিন্তু লেগে আছে। জি, আমি যেটা বলছিলাম যে ডাকসু নির্বাচন, ধরেন জাকসুতে নির্বাচনের জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য উপদেষ্টা পরিষদ যেটা বলছে যে এখন একটা সংস্কার দরকার, এটা ছোট পরিসরে হতে পারে, বড় পরিসরে হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের জন্য কি সংস্কারের খুব বেশি প্রয়োজন রয়েছে বলে মনে করেন? আমার মনে হচ্ছে যে যেহেতু আমরা জানি যে বর্তমান যে সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বল্প সময়ের জন্য একটা সরকার, এখন আপনি আসলে কতটুকু সংস্কার করতে পারবেন? আপনি যদি দীর্ঘ সংস্কারে যান তখন কিন্তু আসলে এই সরকারের সময় ডাকসু বা জাকসু বলেন ছাত্র নির্বাচন সম্ভব না। একটা নির্বাচন হওয়ার জন্য যতটুকু সংস্কার সম্ভব এবং দীর্ঘমেয়াদী কী ধরনের সংস্কার, এগুলো হচ্ছে ফিক্স করে তারপর নির্বাচন যাওয়া দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কোনোটাই করতেছে না, না তারা হচ্ছে স্বল্পমেয়াদী হচ্ছে সংস্কারের দিকে আগাচ্ছে, না দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে আগাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের বিরক্ত হচ্ছে, প্রতিদিন তাদের কিন্তু ক্ষোভের পাল্লা ভারী হচ্ছে, যে কোনো সময় ক্ষোভের কিন্তু একটা বিস্ফোরণ, আবার আমরা বড় কোনো আন্দোলন দেখতে পারি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। মাহাদি, অনেক ধন্যবাদ। মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক এনসিপি, আপনার কাছে ফিরতে চাই। রাশেদ খান অনেকগুলো কথা বলেছেন, এনসিপিকে একদম সরাসরি নির্দেশ করেছেন এই উপদেষ্টা পরিষদ আপনাদের, উপদেষ্টা পরিষদের দোষগুণ ভালো মন্দ আপনাদের, তাই তো হওয়া উচিত যদি আপনাদের এই চুজ করা হয়ে থাকে। যে প্রশ্নগুলো রাশেদ খান তুলেছেন আপনি সেগুলোর সাথে কি একমত কিনা? আপনি দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আপনার হাসিনা পালিয়ে গেল, আপনার 8 আগস্ট থেকে 9 আগস্টের মধ্যে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হলো, আর এনসিপির জন্ম হলো 28 ফেব্রুয়ারি 2025। না, এনসিপির জন্ম যেটাই হোক, আপনারা তো ওই আন্দোলনের মধ্য দিয়ে এনসিপি প্রতিষ্ঠা করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ যখন যারা ছিল সেখানে কিন্তু অনেকেই ছিল, সবাই কিন্তু এনসিপিতে আসে নাই। তো ওই সময় যখন আপনার 2024 সালের 8 আগস্ট যখন উপদেষ্টা পরিষদ গঠন হলো, তখন কিভাবে হলো এইটার দায় এনসিপির উপরে দেয়া আসলে খুবই অযৌক্তিক একটা বিষয়। তো এনসিপি উপদেষ্টা পরিষদ ঠিক করে দিল, সুতরাং এই কথাটা রাশেদ খান যেটা বলেন এটা মিলে না আর কি। আপনি দেখেন ওই আন্দোলনে কিন্তু অনেকেই ছিল, অনেকগুলো দল ছিল, ইভেন রাশেদ খানরাও ছিল সেখানে। তো সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সবাই কিন্তু এনসিপি করেন, আমি আগেও বলেছি। সুতরাং এই কথাটা এভাবে বলা যায় না যে এনসিপি ঠিক করে দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেকেন্ড একটা বিষয় হলো রাশেদ খান যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনার এনসিপি আন্দোলন করছে, খারাপ দৃষ্টান্ত তৈরি হলো একটা। আপনি দেখেন এই আন্দোলন শুরু হলো গত বৃহস্পতিবার 8 মে।
এবং আপনি দেখেন ডিএমপি অর্ডিন্যান্সের অধীনে সভা সমাবেশের নিষেধাজ্ঞা দিল কবে পুলিশ? 10 মে, গতকালকে। না 10 মে দিয়েছে, কিন্তু এর আগেও কিন্তু এর আগে ছিল, এই এর আগে ছিল, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় থাকে। ওই সময়টা পার হয়ে যাওয়ার পরে আপনি দেখেন, আপনি আজকে দেখেন পত্রিকা দেখেন, আজকে প্রথম আলো দেখেন, আমি হলো মাত্র এখানে দেখলাম। তো গতকালকে হলো 10 মে নতুন করে আবার দিল, নিষেধাজ্ঞা দিল। তো যখন 8 মে এখানে এনসিপি নেতৃবৃন্দ আন্দোলনের জন্য ওখানে জমায়েত হলেন, তখন কিন্তু এটা কার্যকর ছিল না। এরপরে প্রধান উপদেষ্টা নিরাপত্তার বিষয়টা চিন্তা করে তারা শাহবাগে চলে আসছেন, আপনার যমুনার পাশে কিন্তু আর নাই। সুতরাং তারা প্রধান উপদেষ্টা নিরাপত্তার বিষয় চিন্তা করেছেন, আইনের বিষয় চিন্তা করেছেন। এর আগেই যখন শাহবাগে চলে আসছে, গতকালকে তো আপনি দেখেন যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক নিষিদ্ধ হয়ে গেল, বা তার কার্যক্রম নিষিদ্ধ হলো। তো গতকালকে 10 মে বা গতকাল রাতের কথা, অথবা যদি আজকে 10 মে আমি ধরি, তাহলে কিন্তু এই ডিএমপি অর্ডিন্যান্সের অধীনে ডিএমপির এই নির্দেশনা আসার পরে কিন্তু ওখানে কিন্তু এনসিপির কেউ যায় নাই, বা কোনো ব্যক্তি যায় নাই ওখানে আন্দোলন করতে। তো এই আইন বলবৎ থাকা অবস্থায় অবশ্যই আইন মানতে হবে, আইন ফলো করতে হবে। তা আপনি এনসিপিকে আইন ভঙ্গ করার দায় দেওয়ার সুযোগ নেই। উপদেষ্টা পরিষদে এনসিপি ঠিক করে দিয়েছে এই কথা বলারও স্পষ্ট কোনো সুযোগ নেই। না, কিন্তু আমি একটা পয়েন্টে আপনাকে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এনসিপি যখন দল গঠন করলো, ধরেন এই যে নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে চলে আসলো, আবার আপনাদের এই দুজন উপদেষ্টা পরিষদে থেকে গেল, এইটা কি দ্বৈতবাদী আচরণ কিনা? না, আমাদের থেকে গেলে কথাটা তো ঠিক না। কারণ হলো আপনি দেখেন, এনসিপি গঠন হওয়ার পরে কিন্তু তারা এনসিপিতে সদস্য হন নাই। এনসিপি সদস্য না হলে তারা ওখানে থেকে গেলে এই কথাটা তো বলার সুযোগ। এনসিপির সদস্য হন নাই, কিন্তু আপনাদের বলতে পারেন আন্দোলনেরই তো স্টেক হোল্ডার। আপনি বলতে পারেন ওই আন্দোলনের স্টেক হোল্ডার, মানে এখানে অনেকেই আছে, ওই আন্দোলন করেছেন কিন্তু এনসিপিতে আসেন। আপনি দেখেন উমামা ফাতেমার কথা আপনি দেখেন, সে কিন্তু এনসিপিতে আসেন নাই। এখানে জোনায়েদ রিফায়েতরা কিন্তু রিফাত যারা ছিলেন তারা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা কিন্তু এখানে আসেন নাই। এখন আপনি বৈষম্য বিরোধী আন্দোলনের যত নেতৃবৃন্দ ছিল, যত স্টেক হোল্ডার ছিল, সবাইকে আপনি এনসিপিতে গণ্য করা তো মানে ঠিক হবে না। এবং তাদের যদি কোনো দায় থেকে তো আপনি এনসিপির উপরে আপনি দিতে পারেন না। সেকেন্ড বিষয় হলো, উপদেষ্টা পরিষদে যারা আছেন নাহিদ এবং আসিফ, আপনি তাদের সকল কাজ যদি এনসিপির উপরে দায় দেন তাহলে তো হবে না, কারণ তারা তো দলকে রিপ্রেজেন্ট করে না। যদি তারা এই উপদেষ্টা পদ ছেড়ে এসে এই এনসিপিতে আবার জয়েন করেন, তখন যদি তারা কোনো কার্যক্রম করে থাকেন, তখন আপনি বলতে পারেন যে এনসিপির বর্তমান অমুক এই কাজগুলো করেছেন। তো এই জন্য উপদেষ্টা পরিষদের দায় অথবা দুইজন ছাত্র উপদেষ্টাদের দায় আপনি এটা এনসিপির দায়ের মধ্যে আপনি আইনগতভাবে বা কোনোভাবে দিতে পারছেন না। আপনি মুজাহিদুল ইসলাম শাহীন, অনেক ধন্যবাদ। আমি রাশেদ খান আপনার কাছে ছোট্ট করে আসতে চাই একটু নির্বাচন প্রসঙ্গে। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে। নির্বাচনের জন্য দুইটা রোডম্যাপ, একটা হচ্ছে যদি সংস্কার অল্প হয় ডিসেম্বরে, সংস্কার যদি একটু দীর্ঘায়িত হয় জুন জুলাইয়ের মধ্যেই। আপনারা কি বিশ্বাস করছেন যে নির্বাচন জুনের মধ্যে হবে? দেখেন, সংস্কার অল্প আর বেশি বলে কোনো কথা নেই। ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এবং শুধুমাত্র এই পুস্তক তৈরি করে কোনো লাভ নাই। পুস্তক কিন্তু ছিল সংবিধানের 80% ভালো কথা, 20% খারাপ। তো 80% কি আমাদের সেই পরিবর্তনটা হয়েছে? হয়নি তো, বরং আমরা ওই 20%-এর খপ্পরেই সবসময় ছিলাম। তার মানে যদি এইবার আপনার একটি সংস্কারের প্রস্তাবনা রেডি করে এবং সেটা যদি আসলে বাস্তবায়ন না করতে পারে, ঠিক আছে, আপনি 100% পারবেন না, আপনি যতটুকু পারেন করেন, শুরুটা হোক না। কিন্তু সেটাও যদি না পারেন, তাহলে কিন্তু খুব আমাদেরকে দুঃখজনক একটি অধ্যায় রচিত হবে। তো আমরা মনে করি যে সরকার ডিসেম্বরে ইলেকশনের কথা কয়েকবার বলেছে। যেমন প্রধান উপদেষ্টা যখন পুলিশের সাথে বৈঠক করেন, তখন তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তো যাই হোক, এরপরে আমরা আরেকবার দেখলাম যে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে সেখানে বলা হলো যে ডিসেম্বরে ইলেকশন হবে। মুহূর্তের মধ্যে সেটি আবার গায়েব হয়ে গেল, মানে এডিট করলো আর কি। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা আসলে তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না। এর কারণটা কি আমি বলি। দেখেন, উপদেষ্টাদের 3টা গ্রুপ। একটা গ্রুপ তারা বলে যে স্যার, ইলেকশনটা দ্রুত না দিলে আমাদের অবস্থা ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে, আন্দোলন হতে পারে। আর একটা গ্রুপ বলে স্যার না, এটি করা যাবে না, ইলেকশনটা একটু দেরিতে হোক, রাষ্ট্রের অবস্থা আমরা একটু পরিবর্তন করি, মানে পরিবর্তন মানে চেয়ারটার একটু আরামটা ভোগ করি। আর একটা গ্রুপ নিউট্রাল, মানে যে আলু সব তরকারিতে মানে দরকার হয় না, এরা হচ্ছে আলু। তো প্রধান উপদেষ্টা মাঝখানে আসলে এই 3টা গ্রুপের কারণে সিদ্ধান্ত আসলে নিতে পারতেছে না কোন দিকে যাব। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা একটি কাজ করতে পারেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত, একটি জাতীয় সংলাপ ডাকা, সকল দল স্টেক হোল্ডার সবাই থাকবে, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া। দেখেন, অনেকে হয়তো নির্বাচন নিয়ে কথা বললে আসলে ভালোভাবে নেয় না। ফখরুদ্দিন মঈনুদ্দিন যে সময় ক্ষমতায় আসলো না, তখন কী রে পাইছি, হ্যাঁ, ফখরুদ্দিন মঈনুদ্দিন দুর্নীতি বিরোধী অভিযান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, কত কি এরে ধরে ওরে ধরে,
হ্যাঁ, মানুষ খুব বাহবা দিল। একটা সময় গিয়ে দেখা গেল যে সবই ভনিতা, সবই নাটক, মানুষ কিন্তু রাজপথে নামলো। ঠিক ওই যে একটি গ্রুপের কথা বললাম না, যে গ্রুপ বলছে স্যার একটু আরামটা ভোগ করে নি, ওই গ্রুপের অবস্থা কিন্তু ওই রকম হবে। সুতরাং আমি বলছি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, ধোঁয়াশা এটা কখনোই ঠিক হবে না। এত সংস্কার হচ্ছে, এত কিছু কিসের জন্য? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা তৈরি করার জন্য। হাসিনা এই ব্যবস্থা রাখে নাই। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আজকের এই অবস্থা, আজকের এই অধঃপতন, জুলাই বিপ্লব, আন্দোলন সংগ্রাম হয় না। এত রক্ত বিসর্জন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। শুধু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এই কারণে আমরা মনে করি যে প্রথমত এক, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে কিন্তু সাংগঠনিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আমি আগেই ব্যাখ্যা করেছি যে এই নিষিদ্ধ আসলে কতটুকু আসলে মানে মিষ্টি ধোঁকা। এরপরে আপনার কি, এরপরে আপনার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং একটি জাতীয় সনদ তৈরি করা, যেখানে প্রত্যেকটা দল স্বাক্ষর করবে এবং সেখানকার অধ্যাদেশ এরকম হবে যে পরবর্তীতে যিনি ক্ষমতায় আসবেন তিনি যদি এটা ভায়োলেট করেন তিনি অবৈধ হিসেবে, সাংবিধানিকভাবে অবৈধ হিসেবে বিবেচিত হবেন। এরকম একটা শক্ত জুলাই সনদ তৈরি করা। এরপর একটি নির্বাচনী রোডম্যাপ। এখন আমি যদি এইটা বাদ দিয়ে ওই দুইটা বলি না, তাহলে আসলে শব্দ, বাক্য, উচ্চারণ, হ্যাঁ, আমার সব কিছু আসলে অপূর্ণাঙ্গ থেকে যায়। তার মানে ওই যে সর্বশেষ যেটা বললাম না, বাকি যেগুলো আপনি করবেন পিছনে, এগুলো ওই শেষটার জন্য। এই জন্য শেষটা নিয়েও আপনার কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এই জন্যই আমি বলছি যে আপনারা নির্বাচনে একটা রোড ম্যাপ দেন। যদি এই উপদেষ্টা পরিষদের কারণে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে প্রধান উপদেষ্টার উচিত হবে একটি জাতীয় সংলাপ আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া। ওকে রাশেদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। মাহাদি হাসান, একদম এক লাইনে, আপনি কি এই রাশেদ খানের এই বিষয়ের সাথে একমত যে সবাই মিলে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে? অবশ্যই, মানে শিক্ষার্থীরা যারা আছে বিভিন্ন ক্যাম্পাসে বা সাধারণ জনগণ, তার সবাই চাচ্ছে যে জাতীয় ঐক্যটা বজায় থাকুক। কারণ জাতীয় ঐক্যের কারণে কিন্তু ফেসিবাদী সরকার পতন হয়েছে এবং সেটা যদি আবার ব্যর্থ হয় তাহলে তার আশঙ্কা আছে আবার কেন কোনো ফেসিবাদী সরকার বসে যায়। অবশ্যই জাতীয় ঐক্যের মাধ্যমে দ্রুত সময়ের সংস্কার করে নির্বাচন চাচ্ছে। মুজাহিদুল ইসলাম শাহীন, যদি একটু যোগ করেন, জুলাইয়ের ঘোষণাপত্র আগামী 30 কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে, এটা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব এবং আমি মনে করি এটাকে নতুন মানে মৌলিক সংস্কার করে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে এই যে জুলাই চার্টার যেটা হবে এটা সেই সংবিধানে অন্তর্ভুক্ত করে এরপর সেটা ঘোষণা আসা উচিত। এবং আমরা এটাও দাবি করছি যে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে যদি এই নতুন সংবিধান আসে তাহলে এই আন্দোলনের ফুল যে রেজাল্ট আমরা এটা মানে ফুল হাতে পাবো। আর একটা বিষয় হলো যে সংস্কারের যে বিষয়টা, মৌলিক সংস্কার এবং নির্বাচন, এটা দুইটা কিন্তু সাংঘর্ষিক না। আমরা মনে করি মৌলিক সংস্কার যত দ্রুত সম্ভব করে নির্বাচনে আসা আর কি, বা নির্বাচনটা দেয়া।